নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আমার নিবেদন হুমায়ুন আহমেদের লেখা বৃষ্টিবিলাস, আজ তৃতীয় পর্ব। গল্প পাঠ আপনাদের ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু হচ্ছে বৃষ্টিবিলাস, তৃতীয় পর্ব। শ্যামা, তুই কি আমার উপর খুব বেশি রেগে আছিস? 3 দিন হয়ে গেল, এখনও টেলিফোন করলি না। আমি তোর নিষেধ সত্ত্বেও তোদের বাড়িওয়ালা টেলিফোন করেছিলাম। 2 বার করেছি। প্রথমবার তিনি বললেন রং নাম্বার, দ্বিতীয়বারে বললেন শ্যামারা এই বাড়ি ছেড়ে চলে গেছে, মালিবাগের দিকে বাসা নিয়েছে, রেল ক্রসিংয়ের কাছে। বয়স্ক একজন মানুষ মিথ্যে কথা বললে কেমন লাগে বলতো? রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এই ভদ্রলোককে আমি একটা শিক্ষা দেব। শ্যামা, আমাদের পিকনিকে তুই এই ভদ্রলোককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আয় না, তারপর দেখ আমি কি করি। শ্যামা শোন, ওই দিনের ঘটনায় আমি খুব দুঃখিত। সামান্য ফান করলাম। এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে ফান করতে পারবে না। ভদ্রলোকের চশমা তোর ব্যাগে পাওয়া গেল, তাতে ক্ষতি কিছু হয়নি, বরং লাভ হয়েছে। কী লাভ হয়েছে সেটা বলি, মন দিয়ে শোন। ভদ্রলোক তো মোটামুটি অন্ধের মতোই হাঁটাহাঁটি করছিল। চশমা ফেরত পেয়ে প্রথম তোকে দেখলেন। তুই সবুজ শাড়ি পরে দাঁড়িয়েছিলি। তোকে দেখাচ্ছিল ইন্দ্রাণীর মতো। ইন্দ্রাণী জিনিসটা কি আমি জানি না, প্রায়ই গল্পের বইয়ে পড়ি ইন্দ্রাণীর মতো সুন্দর, কাজেই ধরে নিচ্ছি ইন্দ্রাণী খুবই রূপবতী কেউ। ভদ্রলোক তোকে দেখে ধাক্কার মতো খেলেন। রবীন্দ্রনাথের ভাষায় বাজিল বুকে সুখের মতো ব্যথা। তুই রাগে দুঃখে কেঁদে ফেললি, তারপর চোখ মুছতে মুছতে চলে গেলি। তখন আমি হোক্কা বাবাজিকে আসল ঘটনা বললাম যে তুই চশমার ব্যাপারটা কিছুই জানিস না। আমি তোর ব্যাগে চশমা লুকিয়ে রেখেছিলাম। ঘটনা শুনে হোক্কা বাবাজির আসল নাম আশফাকুর রহমান খুবই মন খারাপ করলেন। তিনি ঠিক করলেন তোদের বাসায় গিয়ে তোর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমার ধারণা ইতিমধ্যে তিনি এই কাজটা সেরে ফেলেছেন এবং তোর সঙ্গে হুক্কা বাবাজির কথাবার্তা হয়েছে। আমার এই ধারণার পিছনে কারণ আছে। হুক্কা বাবাজির মা আজ সকালেই আমাকে টেলিফোন করে তোর সম্পর্কে খোঁজ খবর করছিলেন। জানতে চাচ্ছিলেন তুই মেয়ে কেমন, তোর কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে কিনা। কাজে বুঝতেই পারছিস ঘটনা অনেক দূর গড়িয়েছে। এখন শুধু করাতেই থাকবে। হুক্কা বাবাজিকে যদি বড়শিতে গেঁথে তুলতে পারিস তাহলে বিরাট কাজ হবে। ওদের গুলশানের 3 তলা বাড়ির ছাদে সুইমিং পুল আছে। আমি দেখিনি, মীরার কাছে শুনেছি। পয়সাওয়ালা স্বামী হলে সোনার চামচ, কথায় আছে না, সোনার চামচ বাঁকাও ভালো। হুক্কা বাবাজি বাঁকা না, সোজা। ভদ্রলোকের ফাইবার অপটিক্যালসের ওপর PhD ডিগ্রি আছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তার বাবা খুবই অসুস্থ, নিজে ব্যবসাপাতি দেখতে পারছেন না বলে ছেলে এসেছে বাবাকে সাহায্য করতে। শ্যামা শোন, ওই ভদ্রলোকের সঙ্গে যদি তোর কিছু হয়, সম্ভাবনা 90%, তাহলে তুই কিন্তু প্রতি মাসে একবার তোদের গুলশানের বাড়ির ছাদে সুইমিং পুল পার্টি দিবি। আমরা সবাই সুইমিং পুলে লাফালাফি ঝাঁপাঝাঁপি করব আর পার্টি করব। মীরার বিয়ের ঘটনা বলে চিঠি শেষ করি। এত ঝামেলা করে ভিডিওর ব্যবস্থা করা হলো, সেই ভিডিও শেষ পর্যন্ত হয়নি। বর এসেছে রাত 3টায়, বিয়ে শেষ হতে হতে বেজেছে 5টা। দিনের বেলাতে কি বাসর হয়? ভদ্রলোক 3 তলা পর্যন্ত উঠলেনই না। আমরা খুবই মন খারাপ করেছি। সবচেয়ে বেশি মন খারাপ করেছেন শাহানা ম্যাডাম। শেষে ম্যাডামকে বললাম, ম্যাডাম
মন খারাপ করবেন না, আমরা তো অনেকেই আছি বিয়ের বাকি। আমাদের যে কোনো একজনের বাসর রাত ভিডিওর ব্যবস্থা হবে। কে জানে, হয়তো তোরটাই হবে। কাজেই সাবধান, ভালো থাকিস এবং আমার ওপর থেকে রাগটা দূর করার চেষ্টা করিস। তোর নাম রাগকুমারী বলেই সারাক্ষণ রেগে থাকতে হবে নাকি? রাগ মিস্টার হুক্কার জন্য জমা করে রাখ। ইতি তোর দুষ্টু বন্ধু তৃণা। শ্যামা জেগে আছে। একটু আগে ঘড়ি দেখেছে 3:10। চোখ জ্বালা করছে, যদিও চোখ জ্বালা করার কোনো কারণ নেই। সে চোখ বন্ধ করে আছে। রোদের দিকে তাকিয়ে থাকলে চোখ জ্বালা করার প্রশ্ন আসত। ঘর অন্ধকার। যখন ঘুমোতে গিয়েছিল তখন গরমে শরীর ঘেমে যাচ্ছিল। এখন শীত শীত লাগছে। মাথার ওপর ফ্যান ঘুরছে। রাত যতই বাড়ছে ফ্যানের গতি মনে হয় ততই বাড়ছে। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে নাকি? আশেপাশে কোথাও বৃষ্টি না হলে এতটা ঠান্ডা লাগার কথা না। শ্যামা আবারও ঘড়ি দেখল। রেডিয়ামের ডায়াল দেয়া ঘড়ি। অন্ধকারে বেড়ালের চোখের মতো জ্বলে। এখন বাজছে 3:12। মাত্র 2 মিনিট পার হয়েছে। শ্যামার কাছে মনে হচ্ছে অনন্তকাল। অনিদ্রা রোগ মানুষকে এতটা কষ্ট দেয় তা তার জানা ছিল না। তার ছিল বালিশ ঘুম। বালিশে মাথা লাগানো মাত্রই ঘুম। আজ একই যন্ত্রণা হলো। আগে চোখ জ্বালা করছিল, এখন মুখ জ্বালা করছে। এই জ্বলুনি কি শেষ পর্যন্ত সারা শরীরে ছড়িয়ে পড়বে? বিছানায় শুয়ে না থেকে ভেতরের বারান্দায় চলে গেলে কেমন হয়? ভেতরের বারান্দায় কাঠের চেয়ারটা আছে। চেয়ারের পায়াটা আবার ভেঙেছে। আব্দুর রহমান সাহেব আবার ঠিক করেছেন। এই নিয়ে 3 বার হলো। চেয়ারে বসে সকাল হাওয়া দেখা। অনেক দিন সকাল হাওয়া দেখা হয় না। আজ দেখবে। না, তা করা যাবে না। ফজরের নামাজ হতেই মা বাবা দুজনেই উঠে পড়বেন। তারা অজু করতে এসে দেখবেন তাদের বড় মেয়ে একা একা বারান্দায় বসে আছে। মনের কষ্টে মেয়ে সারা রাত ঘুমোতে পারেনি। তারা দুজনেই খুবই দুঃখিত হবেন। সেটা হতে দেওয়া যায় না। শ্যামা মনের কষ্টে ঘুমোতে পারছে না। এটা ঠিক না। তার মনে কষ্ট নেই, তবে তার খারাপ লাগছে। খারাপ লাগলেই সেই খারাপ লাগাটা অন্যকে দেখাতে হবে কেন? আজ তার জন্যে খারাপ একটা রাত যাচ্ছে। রাতটা কোনো মতে পার করতে পারলে সব ঠিক হয়ে যাবে। একজন লোকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। যে কোনো কারণে বিয়েটা ভেঙে গেছে। এটা এমন কোনো বড় ঘটনা না। এই লোকের সঙ্গে বিয়ে হলে তার এক ধরনের ছেলে মেয়ে হতো। অন্য আরেকজনের সঙ্গে বিয়ে হলে অন্য ধরনের ছেলে মেয়ে হবে। ব্যাস, এই তো, এর বেশি আর কি। 3:20 বাজে। এই শেষবার ঘড়ি দেখা। শ্যামা ঠিক করে ফেলল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আতাউর নামের মানুষটার ব্যাপারে সে কিছু ভাববে না। আংটিটা ফেরত পাঠাতে হবে। ভাগ্যিস সে আংটিটা আঙুলে আর পড়েনি। আতাউরের সঙ্গে শেষবার কি শ্যামা কথা বলবে? হ্যাঁ, বলবে। শ্যামা হিসাবে বলবে না, এশা হয়ে বলবে। এই একটা ভালো সুবিধা হয়েছে। এশা সেজে সে অনেক কিছু বলতে পারছে। যাকে বলা হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। শ্যামা ভেবেছিল বাসর রাতে পুরো ঘটনাটা আতাউরকে হাসতে হাসতে বলবে এবং মানুষটার হতভম্ব মুখ দেখবে। মানুষটা নিশ্চয়ই খুব লজ্জা পাবে। বিড়বিড় করে বলবে, তুমি এমন মেয়ে, আশ্চর্য। তখন শ্যামা হঠাৎ শুরু করবে একটা ভূতের গল্প। সে খুব ভালো ভূতের গল্প বলতে পারে। তার নানিজানদের বাড়ির পিছনের জঙ্গলে 12-13 বছর বয়সী একটা মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছিল। মেয়েটা কে, কোত্থেকে এখানে এসেছে কেউ কিচ্ছু জানে না। ফুটফুটে চেহারা, মাথা ভর্তি চুল, ঠোঁটের কোণায় হাসির রেখা। পুলিশ এলো, তদন্ত হলো।
কিছুই বের হলো না। মেয়েটার কবর হলো গ্রামের মসজিদের পেছনে কবরস্থানে। তারপর শুরু হলো যন্ত্রণা। গভীর রাতে মেয়েটার কান্না শোনা যায়। লোকজনদের ফিসফিস করে বলে, এই তোমরা আমাকে কবর দিয়েছ কেন? আমি হিন্দু, আমার নাম লীলাবতী। গ্রামের লোকজন অস্থির হয়ে পড়ল। শেষে সবাই মিলে সামিল করে ঠিক করল কবর খুঁড়ে মেয়েটার ডেড বডি বের করে শ্মশানে নিয়ে পোড়ানো হবে। কবর খোঁড়া হলো। দেখা গেল কবরে কিছুই নেই, কাফনের কাপড়টা শুধু পড়ে আছে। ভূতের গল্প শেষ করে শ্যামা ভয় কাটানোর জন্য একটা মজার গল্প বলবে। যে গল্প বলবে সেটাও ঠিক করা। গল্পটা সবচেয়ে সুন্দর বলতে পারে তৃণা, তবে সে নিজেও খারাপ বলে না। এক পথচারী অন্য একজনকে জিজ্ঞেস করল, ভাই শুনুন, এই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে? উত্তরে সেই লোক বলল, রাস্তার কি অসুখ হয়েছে যে রাস্তা হাসপাতালের দিকে যাবে? গল্পগুজব শেষ হওয়ার পর মানুষটাকে পুরোপুরি চমকে দেওয়ার জন্য সে বলবে, আচ্ছা শুনুন, অনেক গল্প করা হয়েছে, এখন আমার খুব ঘুম পাচ্ছে। গতকাল রাতেও ঘুমাইনি, ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি ঘুমাবো। ঘুমের মধ্যে আপনি কিন্তু আমার গায়ে হাত দেবেন না। ঘুমের সময় কেউ আমার গায়ে হাত দিলে আমার খুব খারাপ লাগে। এই বলেই সে পাশ ফিরে শুয়ে গভীর ঘুমের ভান করবে। লোকটা কি করবে? বাধ্য ছেলের মতো চুপচাপ পাশে বসে থাকবে। আজান হচ্ছে। সুলতানা উঠেছেন, রান্নাঘরের দিকে যাচ্ছেন। চুলায় চায়ের কেটলি বসিয়ে তিনি তার স্বামীকে ডেকে তুলবেন। দুজনে ফজরের নামাজ পড়ে একসঙ্গে চা খাবেন। তারপর আবার ঘুমাতে চলে যাবেন। ঘণ্টাখানিক ঘুমিয়ে আবার ওঠা। এই ওঠা ফাইনাল ওঠা, আগেরটা সেমিফাইনাল। এই রুটিনের কোনো ব্যতিক্রম শ্যামা তার জীবনে দেখেনি। শ্যামা এবং তার বাবা রুটিনের মধ্যে আটকা পড়ে গেছেন। মানুষ অতি দ্রুত রুটিনে আটকা পড়ে যায়। ভালোবাসাবাসীও কি এক সময় রুটিনের মধ্যে চলে আসে? রুটিন করে একজন আরেকজনকে ভালোবাসে। শ্যামা বিছানায় উঠে বসল। সে ঠিক করল এক কাপ চা নিয়ে ছাদে চলে যাবে। ছাদে হাঁটতে হাঁটতে চা খাবে। চা খেতে খেতে গুছিয়ে নেবে এশা সেজে আজ কি কি কথা আতাউর নামের মানুষটাকে বলবে। কথা বলবে কি না সেটাও ভাববার বিষয় আছে। এখন আর কথা বলে কি হবে? তবু সে হয়তো বলবে, কারণ তার কথা বলতে ইচ্ছে করছে। কথা বলতে হবে 9টার আগে। 9টার সময় মানুষটা নিশ্চয়ই অফিসে চলে যাবে। শ্যামা কলেজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারে, মানুষটা পারবে না। তাকে বেঁচে থাকতে হলে অফিস করতে হবে, বেতন তুলতে হবে। সে নিশ্চয়ই রুটিনে ঢুকে পড়া মানুষ। এখন বাবার গলা পাওয়া যাচ্ছে। বাবার অসুখটা তাহলে সেরে গেছে। তিনি রোজ দিনের মতো নামাজ পড়বেন, তারপর ছোট্ট ঘুমাতে যাবেন। ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে ব্যস্ত ভঙ্গিতে অফিসের দিকে রওনা হবেন। তার জীবন আগের মতোই চলবে। শ্যামার জীবনও হয়তো আগের মতোই চলবে। এক সময় আতাউর নামের লোকটার কথা মনেও হয়তো থাকবে না। অনেক অনেক দিন পর তার নিজের মেয়ে বড় হবে। সে তার বান্ধবীর বিয়ে দেখে বাসায় ফিরে মার সঙ্গে গল্প করতে বসবে। তখন হয়তো শ্যামা হঠাৎ করে বলবে, জানিস, আমার একজনের সঙ্গে বিয়ে প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। লোকটার নাম আতাউর। আমি ঠাট্টা করে বলতাম খাতাউর। তার মেয়ে বলবে, ছি, মানুষের নাম নিয়ে ঠাট্টা করা ঠিক না। নামটা তো সে রাখেনি, বাবা মা রেখেছে। শ্যামা বলবে, তা ঠিক, তখন আমার বয়স কম ছিল, ঠাট্টা তামাশা করতে খুব ভালো লাগতো। ওনার সঙ্গে বিয়ে হলো না কেন?
আমার বাবা কোনো খোঁজ খবর না নিয়েই বিয়ে ঠিক করেছিলেন তো। শেষে তিনি জানতে পারলেন কিছু সমস্যা আছে। কি সমস্যা? জানি না কি সমস্যা, বাবা বলেননি। শ্যামা আবারও বিছানায় শুয়ে পড়ল। তার নিজের মেয়েটার কথা ভাবতে ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি তার একটা মেয়ে আছে, বরং মেয়েটা এখন গুটিসুটি মেরে তার পাশে শুয়ে আছে। মেয়েটার গায়ের গন্ধ পর্যন্ত তার নাকে লাগছে। গাঁদা ফুলের পাতা কসলালে যে গন্ধ আসে সেই গন্ধ। আচ্ছা, মেয়েটার সুন্দর একটা নাম থাকা দরকার না? তার নাম যেমন 2 অক্ষরের নাম, সেরকম 2 অক্ষরের নাম। 2 অক্ষরের নাম হলে নামটা অনেকক্ষণ মুখে রাখা যাবে, টেনে লম্বা করা যাবে। তার নামটা যেমন শ্যামা, আটা অনেকক্ষণ মুখে রাখা যায়, ইচ্ছে মতো টেনে লম্বা করা যায়। আচ্ছা, মেয়েটার নাম আশা হলে কেমন হয়? আতাউরেরা আর শ্যামার শাহ। কি অদ্ভুত কাণ্ড! আতাউর এখন এলো কিভাবে? শ্যামা 2 হাত দিয়ে কল্পনার মেয়েটাকে ঠেলে সরিয়ে দিল। মেয়েটা উফ বলে চিৎকারও করল, কারণ তার চুল মার বালিশের নিচে আটকে গেছে। এইসব চিন্তার কোনো মানে হয় না। না থাক, নিজের মেয়েকে নিয়ে চিন্তাটা আপাতত থাকুক। অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করা যাক, মজার কোনো বিষয়, আনন্দের কোনো বিষয়। শ্যামার ঘুম পাচ্ছে। এখন আর ঘুমোতে ইচ্ছা করছে না। এখন ঘুমিয়ে পড়লে 10টার আগে আর ঘুম ভাঙবে না। আতাউরকে টেলিফোন করা যাবে না, টেলিফোন করতেই হবে। এশা সেজে টেলিফোন, পর্দার আড়াল থেকে কথা বলা। এই মজার টেকনিকটা শ্যামা তার মেয়েকে শিখিয়ে দিয়ে যাবে। শ্যামার ঘরের দরজায় কে যেন হাত রাখল। দরজার কড়ায় সামান্য শব্দ হলো। তারপরেই সুলতানার গলা শোনা গেল। তিনি কোমল স্বরে বললেন, শ্যামা, চা খাবি? শ্যামা বলল, হ্যাঁ। আয়, তোর বাবার সঙ্গে চা খা, তোর বাবা তোকে ডাকছে। শ্যামা দরজা খুলে বের হলো। মার দিকে তাকিয়ে বলল, আমি যে জেগে আছি তুমি জানতে? শ্যামা বললেন, হ্যাঁ। কিভাবে জানতে? আমার দরজা ভেতর থেকে বন্ধ, আমি কোনো সাড়া শব্দ করিনি। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোরা 3 ভাই বোনের যে কোনো একজন জেগে থাকলে আমি বুঝতে পারি। আমার নিজেরও তখন ঘুম হয় না। তোদের মধ্যে সবচেয়ে বেশি রাত জাগে এশা। বাবা আমার সঙ্গে চা খেতে চাচ্ছেন কেন? মনে হয় কিছু বলবে। বিয়ে যে ভেঙে গেল, কেন ভাঙলো, এইসব হয়তো তোকে বলবে। আমি বাবার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি না, তুমি শুনে নাও। তারপর যদি ইচ্ছে করে আমি তোমার থেকে শুনব, ইচ্ছা না করলে শুনবো না। সুলতানা মেয়ের কাঁধে হাত রেখে বললেন, বাবা ডাকলে কখনো না করতে নেই। তোকে ডেকেছে, তারপর যদি না যাস তাহলে মনে কষ্ট পাবে। মার মনে কষ্ট দিলে কিচ্ছু হয় না, কিন্তু বাবার মনে কষ্ট দিলে তার ফল খুব খারাপ হয়। আব্দুর রহমান সাহেব শ্যামাকে দেখে একটু নড়ে চড়ে বসলেন। তার হাতে চায়ের কাপ, কাপে চুমুক দিতে যাচ্ছিলেন। চুমুক না দিয়ে কাপ নামিয়ে নিয়ে মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। শ্যামা বলল, তুমি কিছু বলবে? আব্দুর রহমান সাহেব নরম গলায় বললেন, দাঁড়িয়ে আছিস কেন? আগে বস, তারপর বলি। শ্যামা বসল। আব্দুর রহমান সাহেব নিজেই মেয়ের হাতে চায়ের কাপ তুলে দিতে দিতে বললেন, আমি হলাম বোকা মানুষ। আমি নিজে বোকা, তোর মাও বোকা। 2 বোকা মিলে বিরাট ভুল করে ফেলেছি। এই ভুলের মা বাপ নেই। খোঁজ খবর না নিয়ে তোর বিয়ে ঠিক করে ফেললাম। ছেলেও আসা যাওয়া শুরু করলো। কি অবস্থা! শ্যামা বলল, আসা যাওয়া শুরু করেনি বাবা, একদিনই এসেছিল।
সেই একদিন আসাটাও তো ঠিক না। তোর মা যত্ন করে আবার ভাত খাইয়েছে, তুই আবার তাকে নিয়ে নিউ মার্কেটে বান্ধবীর জন্য উপহার কিনতে গেলি। তোর মার কাছ থেকে শুনেছি এক রিকশায় গিয়েছিস। কি ঘৃণাকর অবস্থা। তোর অবশ্যই দোষ নেই। আমি গ্রিন সিগন্যাল দেওয়ার কারণেই তো বাসায় এসে ভাত খাওয়া শুরু করলো। চিন্তা করলেই আমার কেমন যেন লাগে। একটা মানুষ একবেলা ভাত খেয়েছে, এটা এমন কোনো ব্যাপার না বাবা। কতজনেই তো আমাদের বাসায় খেয়েছে, তাতে কি হয়েছে? আব্দুর রহমান সাহেব মেয়ের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। হতাশ গলায় বললেন, অনেক কিছু হয়েছে। এই তো নর্মাল ছেলে না, পাগল। সুলতানা হতভম্ব গলায় বললেন, পাগল মানে? মাথার অসুখ, প্রায়ই হয়। তখন কাউকে চিনতে পারে না, দরজা তালা বন্ধ করে রাখতে হয়, এমন অবস্থা। এরা অসুখ গোপন করে বিয়ে দিতে চাচ্ছিল। মানুষের ধারণা আছে না, বিয়ে দিলে পাগল ভালো হয়, তাই ভেবেছে কাউকে কিছু না জানিয়ে বিয়ে দিয়ে দেবে, পাগল ভালো হয়ে যাবে। আমার মেয়ে হবে পাগল ভালো করার ট্যাবলেট। এই ছেলের আগেও একবার বিয়ে ঠিকঠাক হয়েছিল, পানচিনি হয়েছে। মেয়ে পক্ষ খবর পেয়ে পরে বিয়ে ভেঙে দেয়। গতকাল আমি ছেলের বড় বোনের কাছে গিয়েছিলাম, তিনি ঘটনা স্বীকার করেছেন। ছেলে যেমন বজ্জাত, আত্মীয় স্বজনরাও বজ্জাত। ধরে এদের চাপকানো উচিত, জুতো পেটা করা উচিত। এরা শিয়াল কুকুরের অধম। শ্যামা বলল, এইসব কেন বলছো? বলবো না? না বলবে না। বিয়ে ভেঙে গেছে, ফুরিয়ে গেছে, গালাগালি করবে কেন? আমি এমন কি গালাগালি করলাম? তুই এত রাগ করছিস কেন? জানি না কেন রাগ করছি, আমার ভালো লাগছে না। বাবা, আমি উঠলাম। আব্দুর রহমান সাহেব চাপা গলায় বললেন, ছেলে যোগাযোগ করার চেষ্টা করতে পারে, উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করতে পারে, একেবারেই পাত্তা দিবি না। কি সর্বনাশ! আমার মেয়েটাকে আরেকটু হলে একটা পাগলের হাতে তুলে দিচ্ছিলাম। শ্যামা বাবার সামনে থেকে উঠে চলে গেল। হ্যালো, আমি ঈশা। বুঝতে পারছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনার গলাটা এমন লাগছে কেন? মনে হচ্ছে আপনি না, অন্য কেউ কথা বলছে। আমার মন ভালো নেই। মন ভালো না থাকলে আমার গলার স্বর বদলে যায়। মন ভালো নেই কেন? বিয়ে ভেঙে গেছে বলে? আতাউর জবাব দিল না। শ্যামা কিছুক্ষণ জবাবের জন্য অপেক্ষা করল। জবাবের জন্য অপেক্ষা করে ভালোই হলো। পরের প্রশ্নটা কি করা যায় ভাবার সময় পাওয়া যাচ্ছে। কঠিন কঠিন কিছু প্রশ্ন করা উচিত। কঠিন প্রশ্নগুলি মাথায় আসছে না, বরং উল্টোটা হচ্ছে। শ্যামার গলা ভার ভার হয়ে আসছে। এশা, জি? তোমরা সবাই আমাকে খুব খারাপ ভাবছো, তাই না? আমি ভাবছি না, তবে অন্যরা ভাবছে। তুমি ভাবছো না কেন? কারণ আমি আপনাকে খুব ভালো কখনো মনে করিনি, বাবা মনে করেছেন। এই জন্যেই বাবা মনে কষ্ট পাচ্ছেন। আর আপা খুব কষ্ট পেয়েছেন। সে অবশ্যই কষ্টের কথাটা কাউকে বলেনি, কিন্তু আমি বুঝতে পারি। ও আচ্ছা, আমি বয়সে অনেক ছোট, কিন্তু আমি কি আপনাকে একটা উপদেশ দেব? দাও। আপনার বিয়ে করা উচিত হবে না। আপনি তো মোটামুটি ধরনের অসুস্থ না? বেশ অসুস্থ। আমার কথা কি ভুল? না, ভুল না। আমি যখন অসুস্থ হই, বেশ ভালোই অসুস্থ হই। আমাকে তালা বন্ধ করে রাখতে হয়। অসুখটা সেরে গেলে পুরনো অনেক কিছু ভুলে যাই। এই অসুখ সারবে ডাক্তাররা কি এমন কথা বলেছেন?
না, বলেননি, বরং উল্টোটা বলেছেন। বলেছেন বয়সের সঙ্গে সঙ্গে অসুখটা বাড়বে। অসুখের ব্যাপারটা গোপন করাটা কি আপনার ঠিক হয়েছে? না, ঠিক হয়নি, খুব অন্যায় হয়েছে। অন্যায়টা করলেন কেন? তোমার আপাকে দেখে মনে হলো আমার অসুখটা সেরে গেছে, আর কোনো দিন হবে না। যে অসুখ হবে না, আগ বাড়িয়ে সেই অসুখের কথা বলতে ইচ্ছা করলো না। আপার আগে আপনার আরও একটা মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল, তাদেরকেও আপনার অসুখের কথা জানাননি। ওই মেয়েটিকে দেখেও কি মনে হয়েছিল আপনার অসুখ সেরে গেছে? আতাউর চুপ করে রইল। এশা বলল, আচ্ছা থাক, এই প্রশ্নের জবাব দিতে হবে না। আপনি কিছু বলতে চাইলে বলুন, আমি টেলিফোন রেখে দেব। আমি তোমার আপার সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি কি ব্যবস্থা করে দেবে? তাকে দু একটা কথা বলতে চাই। কি কথা? এটা তোমার আপাকে বলবো, তোমাকে না। আপার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না, কারণ আপা আপনার সঙ্গে কথা বলবে বলে মনে হয় না। তাছাড়া আপার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে। ছেলের নাম আশফাকুর রহমান, ছেলে মেরিল্যান্ড ইউনিভার্সিটির টিচার। মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে। এই অবস্থায় কি আপার উচিত আপনার সঙ্গে যোগাযোগ রাখা? উচিত না। আমি আজ রাখি, আপনি ভালো হয়ে যান, এর বেশি আর কি বলবো। সেটা সম্ভব না, আমি খুবই অসুস্থ। শোনো এশা, তোমার সঙ্গে সরাসরি আমার কখনো কথা হয়নি, শুধু টেলিফোনে কথা হয়েছে। শুধুমাত্র তোমার কথা শুনে আমি তোমাকে যে কী পরিমাণ পছন্দ করেছি সেটা একমাত্র আমিই জানি। তোমাকে আমার মনে হয়েছে খুবই কাছের একজন। এখনো কি মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। বড় আপার বিয়েতে আপনাকে দাওয়াত দিলে আপনি কি আসবেন? হ্যাঁ, আসবো। আপনার লজ্জা করবে না? করবে, তারপরেও আসবো। তোমার আপার কাছে শুনেছি তুমি একটা ছেলেকে খুব পছন্দ করো, তোমরা খুব শীঘ্রই নাকি বিয়ে করবে। তোমার বিয়েতেও আমি আসবো, দাওয়াত না করলেও আসবো। শামা টেলিফোন নামিয়ে রাখল। সে অবাক হয়ে লক্ষ্য করল তার চোখ দিয়ে পানি পড়ছে। নিজের ওপরেই তার খুব রাগ লাগছে। এর কোনো মানে হয়? কেন তার চোখ দিয়ে পানি পড়বে? মুত্তালিব সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম। হাঁটতে তার খুব কষ্ট হচ্ছে। তিনি কয়েকবার বলেছেন, শামা ছেড়ে দে, আর সম্ভব না। শামা বলেছে, আধ ঘন্টা আপনাকে হাঁটানোর কথা, আমি আধ ঘন্টা হাঁটাবো। মুত্তালিব সাহেব হতাশ গলায় বললেন, হাঁটু যেরকম ছিল সেরকমই আছে, হেঁটে লাভ কি? লাভ ক্ষতি দেখবেন আপনি। আমার আপনাকে হাঁটানোর কথা, আমি হাঁটাবো। তোর হাঁটানোর কথা কেন? তোকে তো কেউ বলে দেয়নি। এই কাজটা আমি ইচ্ছে করে নিয়েছি। আপনাকে আধ ঘন্টা হাঁটালে আমি আধ ঘন্টা টেলিফোনে কথা বলতে পারবো। আমার লাভ আমি দেখছি। কাজটা তাহলে নিঃস্বার্থ না? না। আজকাল তো তোকে টেলিফোন করতে দেখি না। এখন দেখেন না, পরে দেখবেন। আমি কাগজে কলমে হিসেব করে রেখেছি মোট কত ঘন্টা টেলিফোন পাও না। কত ঘন্টা? আজকের আধ ঘন্টা মেলালে 12 ঘন্টা। তোর ধৈর্য আছে। আধ ঘন্টা পার হতে কত বাকি? এখনো 10 মিনিট। শামা আজ ছেড়ে দে, মনে হচ্ছে পাটা হাঁটু থেকে খুলে পড়ে যাচ্ছে। খুলে পড়ে গেলে তো ভালোই, হাঁটু বাঁকানোর যন্ত্রণা থেকে বাঁচবেন। তোর মনে মায়া দয়া বলে কিচ্ছু নেই, তুই আমার কষ্টটা বুঝতেই পারছিস না। চাচা, এই সব বলে লাভ নেই। ডাক্তার আপনাকে বলেছেন প্রতিদিন আধ ঘন্টা হাঁটতেই হবে। আপনার যত কষ্টই হোক, এই কাজটা আমি আপনাকে দিয়ে করাবো।
আপনি হাঁটতে হাঁটতে ইন্টারেস্টিং কোনো কথাবার্তা বলুন, দেখবেন ব্যথা টের পাবেন না। মুত্তালিব সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার জীবনে ইন্টারেস্টিং কিছু কখনো ঘটেনি। আল্লাহ পাক কি করেন জানিস? মানুষ বানিয়ে তার পিঠে একটা করে সিল দিয়ে দেন। কোন সিলে লেখা থাকে ইন্টারেস্টিং লাইফ, তার জীবনটা ইন্টারেস্টিং হয়। আবার কারোর সিলে লেখা থাকে হ্যাপি লাইফ, তার জীবন আনন্দময় হয়। আপনার শিলে কি লেখা? কিছুই লেখা নেই, শুধু একটা ক্রস চিহ্ন দেওয়া। এই ক্রস চিহ্নের মানে হলো এই লোকের সব বাতিল। শ্যামা হেসে ফেলল। মুত্তালিব সাহেবও হাসলেন। শ্যামা বলল, মানুষ হিসাবে আপনি খুব বোরিং মানুষ। সামান্য মজার কিছু বললেই মনে হয় অনেক মজার কিছু বলা হয়েছে। আর আমি যেহেতু খুবই ইন্টারেস্টিং একজন মানুষ, আমার খুব মজার কথাও লোকজনদের কাছে বিরক্তিকর মনে হয়। তুই এক কাজ কর, বোরিং পার্সন হওয়ার চেষ্টা কর। চেষ্টা করছি, লোকজনদের সঙ্গে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছি। আগে কেউ কোনো প্রশ্ন করলে মজা করে উত্তর দেওয়ার চেষ্টা করতাম, এখন শুকনো ধরনের উত্তর দিই, কাঠখোট্টা জবাব। 8 ঘন্টা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। যা টেলিফোন করে আয়। 8 ঘন্টা না, আজ টেলিফোন করবি 1 ঘন্টা। তারপর তোর সঙ্গে কিছু কথাবার্তা আছে, পরীক্ষা করে দেখি তুই কি পরিমাণ বোরিং পার্সন হয়েছিস। টেলিফোন করব না চাচা। তাহলে আয়, আমরা কথা বলা শুরু করি। আজ কথা বলবো না চাচা, বাসায় আজ খুব ঝামেলা, বাসায় চলে যাব। তোর সঙ্গে কিছু জরুরি কথা ছিল। তোর বিয়ে ভেঙে গেছে শুনেছি, কেন ভাঙলেও কিছুই জানি না। আবার শুনছি অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে। কি ঘটেছে একটু বল শুনি। শ্যামা সহজ গলায় বলল, সামারি অ্যান্ড সাবস্টেন্স বলে চলে যাই। আতাউর রহমান নামে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, খোঁজ নিয়ে জানা গেল মানুষটা অসুস্থ। সারা বছর অসুস্থ থাকেন না, মাঝে মাঝে থাকেন। খুব বেশি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বুঝতে পারছেন অসুখটা কি? পারছি। আমার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে বলে যেটা শুনেছেন সেটা ঠিক না। বিয়ের কথাবার্তা হচ্ছে না, তবে ত্রিনা নামে আমার এক বান্ধবী আছে। ওর হবি হচ্ছে বান্ধবীদের বিয়ে দিয়ে দেওয়া। আমাদের 3 বান্ধবীর বিয়ের কলকাঠি সে নেড়েছে, আমার ব্যাপারেও নাড়তে শুরু করেছে। বিয়ের ব্যবস্থা করার তার কৌশলগুলো খুব সুন্দর, মুগ্ধ হওয়ার মতো কৌশল। এক একজনের জন্য এক এক কৌশল। আমার জন্য একটা কৌশল বের করেছে এবং অনেক দূর এগিয়ে গেছে। অন্য এক সময় আপনাকে বলবো, আজ বলতে ইচ্ছা করছে না। চাচা, আপনি কি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন? না। চাচা যাই? মুত্তালিব সাহেব কিছু বললেন না। তার মন খুবই খারাপ হয়েছে। এই মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছা করছে। কি করবেন, কিভাবে করবেন কিছুই মাথায় আসছে না। তিনি জন্মগ্রহণ করেছেন পিঠে ক্রস চিহ্ন নিয়ে। এই ধরনের মানুষরা ইচ্ছে থাকলেও কারোর জন্য কিছু করতে পারে না। সে নিজের জন্য কিছু করতে পারে না, সে অন্যের জন্য কি করবে? শ্যামা বাসায় ঢুকে দেখে বাসার পরিস্থিতি খুবই স্বাভাবিক। অথচ সে যখন বাসা থেকে বের হয়ে দোতলায় মুত্তালিব সাহেবের কাছে গিয়েছিলেন তখন পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। আব্দুর রহমান সাহেব যে ব্যাপার কখনো করেন না তাই করছিলেন। রাগে থালা বাসন ভাঙছিলেন। টেবিলের ওপর রাখা 2টো কাপ এবং একটা জলের জগ ছুঁড়ে মারলেন সুলতানার দিকে। সুলতানা ক্ষীণ স্বরে বললেন, এরকম করছো কেন? একটু শান্ত হয়ে বারান্দায় বসো। আব্দুর রহমান সাহেব চেঁচিয়ে বললেন, কেন শান্ত হব? আমাকে একটা কারণ দেখাও যার জন্য শান্ত হব। সুলতানা ঈশার কাছে গিয়ে বললেন, মা যা তোর বাবাকে একটু শান্ত কর।
এশা শাড়ি ইস্ত্রি করছিল। সে শাড়ি ইস্ত্রি এক মুহূর্তের জন্য বন্ধ না করে বলল, কোনো দরকার নেই, বাবা আপনা আপনি শান্ত হবে। এরকম করলে তো স্ট্রোক হয়ে যাবে। হয়ে গেলেও কিছু করার নেই। সুলতানা কাঁদো কাঁদো মুখে বড় মেয়ের কাছে গেলেন। প্রায় মিনতির গলায় বললেন, শামা, তোর বাবাকে একটু সামলা। সারা ঘরে ভাঙা কাঁচের টুকরো। তোর বাবা খালি পায়ে দাঁড়িয়ে আছে, রাগের মাথায় কোনো দিকে না তাকিয়ে হাঁটবে, কাঁচের টুকরোয় পা কাটবে। শামা বলল, বাবার সামনে গেলেই আমি এমন ধমক খাবো, আমার ধমক খেতে ইচ্ছা করছে না। আমি এখন ঘরেই থাকবো না। তুই কোথায় যাবি? বাড়িওয়ালা চাচার বাসায়, ওনাকে হাঁটাবো। তোর বাবার এই অবস্থা আর তুই যাচ্ছিস আরেকজনকে হাঁটাতে? শামা মার সামনে থেকে সরে দোতলায় চলে গেল। 40 মিনিট পর ফিরে এসে দেখে সব শান্ত, পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ। আব্দুর রহমান সাহেবের রাগের প্রধান কারণ হলো মন্টু। আজ দুপুরে সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে শোনে পরীক্ষা সকালে হয়ে গেছে, কাজেই তার আর পরীক্ষা দেওয়া হয়নি। আব্দুর রহমান সাহেব সন্ধ্যায় চা খেতে খেতে এই ঘটনা শুনলেন। শান্তভাবেই চা খেলেন। তারপর ছেলের হাত ধরে টেনে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেলেন। চাপা গলায় বললেন, মানুষের সামনে লজ্জা না দিলে তোর হুঁশ হবে না। রাস্তায় নিয়ে তোকে আমি ল্যাংটো করে ছেড়ে দেব। তিনি এটা করলেন না, তবে যা করলেন তাও ভয়াবহ। ছেলেকে কান ধরে 100 বার উঠবোস করালেন। তাদের চারদিকে লোক জমে গেল। রিকশাওয়ালারা রিকশা থামিয়ে ঘণ্টা দিতে লাগলেন। আব্দুর রহমান সাহেব পুত্রের শাস্তি পর্ব শেষ করার পর বললেন, খবরদার, তুই বাড়িতে ঢুকবি না। তোকে ত্যায্য বাড়ি এবং ত্যায্য পুত্র করলাম, এখন যা, চড়ে খা। মন্টু রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে লাগল। তিনি বাড়িতে ঢুকে থালা বাসন ভাঙা শুরু করলেন। অল্প সময়ের ভেতরেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে। ভাঙা কাঁচের টুকরো সরানো হয়েছে। ভেতরের বারান্দায় কাঠের চেয়ারে সুলতানা স্বাভাবিক ভঙ্গিতেই বসে আছেন। কে বলবে কিছুক্ষণ আগেই বিরাট ঝড় গিয়েছে। শামা বলল, বাবা কোথায় মা? সুলতানা বললেন, শুয়ে আছে। রাগ কমেছে? মন্টু ফিরেছে? না। এসা কি করছে? রান্না করছে। তোমার শরীর ঠিক আছে মা? হ্যাঁ। শামা রান্নাঘরে চলে গেল। এশা বোনকে দেখে হাসল, যেন এ বাড়িতে কিছুই হয়নি। শামা বলল, কি রান্না করছিস? মাংস। বাবা আজ বাংলাদেশের সবচেয়ে প্রবীণ গরুর মাংস নিয়ে এসেছেন। 1 ঘন্টার ওপর জাল হয়ে গেছে। যতই জাল হচ্ছে মাংস ততই শক্ত হচ্ছে। গন্ধ তো সুন্দর বের হয়েছে। গন্ধে গন্ধেই খেতে হবে। শামা বোনের পাশে বসতে বসতে বলল, তুই তো ভালো রান্না শিখে যাচ্ছিস। ওই দিন মাছের ঝোল রান্না করলি, আমি বুঝতেই পারিনি তোর রান্না। আমি ভেবেছি মা রেঁধেছে। রান্না শেখার কাজটা আমি মন দিয়ে শিখছি আপা। কারণ শুনতে চাও? কারণ হচ্ছে বিয়ের পর আমাদের সংসারে খুব গরিবী হালত চলবে। কাজের বুয়া রাখতে পারবো না, রান্না বান্না আমাকেই করতে হবে। আমি এমন রান্না কখনো রাঁধবো না যে মাহফুজ মুখে নিয়ে বলবে, কি রেঁধেছ? তুই এত কিছু চিন্তা করিস? এশা হাসতে হাসতে বলল, আমি তোমার মতো না আপা, আমি খুবই চিন্তাশীল তরুণী। তোর বিয়েটা কবে হচ্ছে? তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। তুমি যদি বিয়ে করতে 10 বছর দেরি করো, আমিও ঠিক 10 বছরই দেরি করব। কারণ কি? বললাম না, আমি খুব চিন্তাশীল তরুণী। চিন্তাশীল তরুণী বলেই তোমার বিয়ের জন্য অপেক্ষা করব। কেন অপেক্ষা করবি? আমার সঙ্গে তোর কি?
সেদিন না বললি আমি আলাদা তুই আলাদা? এই সংসারে যতদিন আছি ততদিন আলাদা না, সংসার থেকে বের হয়ে গেলে আলাদা। আপা শোনো, আমি কখনো হুট করে কিছু করি না, যাই করি খুব ভেবে চিন্তে করি। আমার সব কিছুর পিছনে একটা পরিকল্পনা থাকে। শ্যামা আগ্রহ নিয়ে বলল, তোর বিয়ের পরিকল্পনাটা শুনি। থাক, এখন না, রাতে ঘুমোতে যাওয়ার সময় শুনব। এশা হাঁড়িতে পানি নিয়ে নাড়তে নাড়তে বলল, রাতে ঘুমোতে যাওয়ার সময় কিছু শুনতে পারবে না আপা, তখন বাসায় খুব হইচই হতে থাকবে, কান্নাকাটি হতে থাকবে, এর মধ্যে গল্প শুনবে কি? হইচই কান্নাকাটি হবে কেন? কারণ মন্টু রাতে বাসায় ফিরবে না। বাবা ছেলের জন্য অস্থির হয়ে পড়বেন, তার ব্লাড প্রেশার বেড়ে যাবে। রাত 12টা-1টার সময় কাঁদতে কাঁদতে নিজেই ছেলের সন্ধানে বের হবেন। বের হয়েও লাভ হবে না, আগামী 1 সপ্তাহ তিনি ছেলে খুঁজে পাবেন না। শ্যামা বলল, তুই তাকে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিস? হ্যাঁ, আমি মুত্তালিব চাচার ঘরে রেখে এসেছি। তাকে বলে এসেছি মন্টুকে যেন 1 সপ্তাহ লুকিয়ে রাখেন। আমি চাই বাবার একটা ভালো শিক্ষা হোক। ছেলের ওপর তিনি যতই রাগ করেন, অচেনা অজানা একদল মানুষের সামনে তিনি তাকে লজ্জা দিতে পারেন না। মা জানে যে মন্টুকে তুই লুকিয়ে রেখেছিস? জানেন। আমি তো এইমাত্র মুত্তালিব চাচার কাছ থেকে এলাম, তুই কখন মন্টুকে নিয়ে গেলি? আমি খুব দ্রুত কাজ করি আপা। তাই তো দেখছি। এখন শুনি তোর বিয়ের পরিকল্পনা। তুই কথা শুরু করার আগে আমি তোকে একটা কথা বলে নিই। মাথায় আঁচল দিয়ে তুই রান্না করছিস, তোকে বউ বউ লাগছে, মনে হচ্ছে তুই একটা বিরাট বড় বাড়ির বউ, এবং বাড়িটার সমস্ত ক্ষমতা তোর হাতের মুঠোয়। আমাকে সুন্দর লাগছে কিনা সেটা বলো। তোকে পরীর মতো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি শাড়ির ফাঁক দিয়ে তোর পাখা দুটো বেরিয়ে আসবে। এশা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, তোমার সবচেয়ে বড় গুণ কি জানো আপা? তোমার সবচেয়ে বড় গুণ হলো তুমি চট করে মানুষকে খুশি করে ফেলতে পারো। আমি পারি না। আমি খুব সুন্দর করে মিথ্যে কথা বলি না। যে মিথ্যে কথা বলতে পারে না তাকে মানুষ ভয় পায়, ভালোবাসে না, পছন্দও করে না। জ্ঞানের কথা বন্ধ করে তোর বিয়ের পরিকল্পনাটা বল, আমার শুনতে ইচ্ছা করছে। এশা বনের দিকে ফিরল। সে বসেছিল পিঁড়িতে। পিঁড়ি আরেকটু টেনে নিল শ্যামার দিকে। গলা সামান্য নামিয়ে বলল, আপা শোনো, আমি খুব খারাপ ধরনের, কাজেই খুব বাজে টাইপ একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি, কারণ তাকে আমার খুবই পছন্দ। কেন পছন্দ? কেন পছন্দ সেটা আর একদিন বলবো, এখন পরিকল্পনাটা শোনো। আমি ঠিক করেছি তাকে বিয়ে করব কাজী অফিসে। তার বিরুদ্ধে পুলিশের বেশ কয়েকটা মামলা আছে। সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি ব্যবস্থা করে রাখবো যেন কাজী অফিসে বিয়ের পরপর পুলিশ তার খোঁজ পায়। কাজী অফিস থেকেই পুলিশ তাকে ধরে নিয়ে যায়, যেন পরের 2 বা 3 বছর সে জেল থেকে বের হতে না পারে। বলিস কি? এটা ছাড়া আমার কোনো পথ নেই আপা। বিয়ের পরপর সে যদি জেলে চলে যায়, যদি অনেক দিন সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে না পারে, তাহলে সে যে কষ্টটা পাবে তার কোনো তুলনা নেই। এই কষ্টটাই তাকে বদলে ফেলবে। বাকি জীবন সে চেষ্টা করবে যেন এক মুহূর্তের জন্য আমাকে ছেড়ে থাকতে না হয়। তোর কষ্ট হবে না? আমি ভবিষ্যতের আনন্দটা দেখতে পাচ্ছি, আমার কষ্ট হবে না। তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি কেন বিয়ে করতে পারছি না তা বুঝতে পারছো তো? যে পরিবারের একটা মেয়ে এমন একজনকে বিয়ে করে যাকে বিয়ের দিনই পুলিশ ধরে নিয়ে হাজতে ঢুকিয়ে দেয়, সেই পরিবারের মেয়েরা কেমন?
সেই পরিবারের অন্য মেয়েদের তো বিয়ে হবার কথা না, বুঝতে পারছো? পারছি। কিছু বলবে? এত হিসেব নিকেশ করে কি সংসার চলে? সংসার তো কোনো অঙ্ক না। কে বলল অঙ্ক না? অঙ্ক তো অবশ্যই জটিল অঙ্ক, তবে খুব জটিল না। আপা, মাংসের লবণটা চেখে দেখো তো, লবণ ঠিক আছে কি না। লবণ চাখতে আমার কেন জানি সবসময় ঘেন্না লাগে। রাত 10টার পর থেকে আব্দুর রহমান সাহেব খুব অস্থির হয়ে পড়লেন। একবার বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ান, একবার যান রাস্তায়, আবার ঘরে ফিরে আসেন। সুলতানা বললেন, খেয়ে নাও, রাত হয়ে গেছে। আব্দুর রহমান সাহেব বললেন, খিদে নেই। সুলতানা বললেন, ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না, এসে পড়বে, যাবে কোথায়? আব্দুর রহমান সাহেব চাপা গলায় বললেন, গাধা ছেলে, কোথায় না কোথায় গিয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে কিনা কে জানে। রাস্তা হারাবে না, চলে আসবে। কি করে বললে চলে আসবে? সব কিছু জেনে বসে আছো? দেখি শার্ট প্যান্ট দাও। শার্ট প্যান্ট দিয়ে কি করবে? ছেলে খুঁজে বের করতে হবে না? এত বড় শহরে তুমি কোথায় খুঁজবে? আব্দুর রহমান সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, আমাকে কি করতে বলো? খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়তে বলো? আমার ছেলে ঘরে ফিরছে না, আর আমি বিছানায় শুয়ে থাকবো? তুমি আমার সামনে তাল গাছের মতো দাঁড়িয়ে থাকবে না, আমার সামনে থেকে যাও। সুলতানা শামাদের ঘরে গেলেন, গলা নিচু করে বললেন, তোর বাবা কাঁদছে, মন্টুকে নিয়ে আয়। এসা বলল, অসম্ভব, 1 সপ্তাহ মন্টুকে লুকিয়ে রাখতে হবে। তোর বাবা কাঁদছে, কাঁদুক, তোমার ইচ্ছা হলে তুমি রুমাল নিয়ে বাবার চোখ মুছিয়ে দাও, 1 সপ্তাহ আমি মন্টুকে লুকিয়ে রাখব। সুলতানা শান্ত গলায় বললেন, মা, এটা তোর সংসার না, এটা আমার সংসার। তোর সংসার তুই তোর মতো করে চালাবি, আমার সংসার আমি দেখব আমার মতো। মানুষটা হাউমাউ করে কাঁদছে, তোরা যত ইচ্ছা তোদের স্বামীকে কাঁদাস, আমি আমার স্বামীকে কাঁদতে দেব না। শামা বলল, মা, তুমি বাবার কাছে যাও, আমি মন্টুকে নিয়ে আসছি। মন্টু বেশ সহজভাবেই কার্পেটে বসে টিভিতে এক্স ফাইল দেখছিল। আজকের পর্বটা দারুণ। টেনশনে মন্টুর শরীর কাঁপছে, পর্দা থেকে চোখ সরাতে পারছে না। শামা যখন বলল, মন্টু যা, বাসায় যা। মন্টু বলল, আপা 15 মিনিট পরে যাই। এক্স ফাইল হচ্ছে? আচ্ছা ঠিক আছে, 15 মিনিট পরেই যা। মুত্তালিব সাহেব নিজের ঘরের খাটে আছোয়া হয়ে বসে আছেন। শামা ঘরে ঢুকে বলল, চাচা, আপনি কি রাতের খাবার খেয়ে ফেলেছেন? মুত্তালিব সাহেব বললেন, না, আজ একটু দেরি করে খেতে বসবেন, এসা মাংস রান্না করছে, আমি 1 বাটি মাংস দিয়ে যাব। মাংস দিতে হবে না, রাতে আমি কিছু খাবো না, 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়ব। মুখ বাঁকা করে আছেন কেন? হাঁটু ব্যথা করছে? পায়ে গরম তেল মালিশ করে দিই? কিচ্ছু মালিশ করতে হবে না। এরকম করে কথা বলছেন কেন? কি হয়েছে? কিছুই হয়নি, তোকে দেখে কেন জানি বিরক্ত লাগছে। তুই সামনে থেকে যা, যাওয়ার সময় বাতিটা নিভিয়ে দিয়ে যা। একটা টেলিফোন করি চাচা? যা ইচ্ছা কর। শামা বাতি নিভিয়ে চলে গেল। ত্রিনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবে, তারপর মন্টুকে নিয়ে বাসায় যাবে। মুত্তালিব সাহেব অন্ধকারে হাসলেন। তার মনটা আজ এই মুহূর্তে খুব ভালো। তিনি উকিল ডাকিয়ে উইল করিয়েছেন। উইলে শামা নামের মেয়েটিকে তার ইহজীবনের সমস্ত সঞ্চয় দিয়ে গিয়েছেন। কাজটা করতে যথেষ্ট ঝামেলা হয়েছে। নিজের কন্যা জীবিত থাকতে অন্য কাউকে বিষয় সম্পত্তি দেওয়া যায় না, আইনের জটিলতা আছে। উকিল সাহেবকে আইনের জটিলতা থেকে পথ বার করতে হয়েছে।
শেষ পর্যন্ত পথ বের করা গেছে। মুত্তালিব সাহেব ঠিক করেছেন, যেহেতু আজই কাগজপত্র ফাইনাল হয়েছে, আজ থেকেই তিনি শামার সঙ্গে যত দূর সম্ভব খারাপ ব্যবহার করবেন, যেন তার মৃত্যুর পর তার দানপত্রের খবর পেয়ে শামা ফুঁপিয়ে ফুঁপিয়ে তার জন্য কাঁদে। তিনি পিঠে ক্রস দেওয়া একজন মানুষ, তার মৃত্যুর পর কেউ কাঁদবে না, এই বিষয়টি তাকে খুব কষ্ট দিত। আজ তিনি জানেন কেউ কাঁদবে না, এটা ঠিক না, একটা মেয়ে কাঁদবে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে। মুত্তালিব সাহেবের চোখে হঠাৎ পানি এসে গেল। ত্রিনা খলবল করে বলল, শামা, তুই আমাকে চাইনিজ খাওয়াবি কিনা বল। চাইনিজ খাওয়াবার মতো কিছু ঘটেছে? হ্যাঁ ঘটেছে। কবে চাইনিজ খাওয়াবি? কথায় কথায় চাইনিজ খাওয়াবার মতো অবস্থা কি আমার আছে? টাকা ধার কর, চাচার কাছ থেকে ধার নে। শোন, তোর জন্য কি করেছি। আমার ট্রিক্স 100 ভাগ কাজ করেছে। মিস্টার হুক্কা অ্যান্ড হিজ ফ্যামিলিকে পুরোপুরি কবজা করে ফেলেছি। ওই দিন যদি তোর ব্যাগে মিস্টার হুক্কার চশমা না রাখতাম, তাহলে এটা পারতাম না। হুক্কা ফ্যামিলি গোপনে তোদের সব খবরাখবর নিয়েছে। হুক্কার মাতা একদিন কলেজে গিয়ে তোকে দেখেও এসেছে। তোর কি মনে পড়ছে, হাবাগোবা টাইপ এক মহিলা একদিন কলেজে এলেন? আমি তাকে দেখে, আরে চাচি আম্মা আপনি বলে খুব আহ্লাদি করলাম। উনি হচ্ছেন হুক্কা মাতা। এখন ওরা আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় তোদের বাড়িতে ফর্মাল প্রস্তাব নিয়ে যাবে। বুঝলি কিছু? বুঝলাম। হুক্কার পিতা খুবই অসুস্থ, এখন মরেন তখন মরেন অবস্থা। কাজেই ব্যবস্থা এমন থাকবে যে প্রস্তাব দেওয়ার পর প্রস্তাব গ্রাহ্য হলে সঙ্গে সঙ্গে কাজে আনতে লোক যাবে, বিয়ে হয়ে যাবে। মিস্টার হুক্কা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বারডেমের হাসপাতালে মৃত্যু পথযাত্রী পিতার শয্যার পাশে উপস্থিত হবেন। ঘটনা কেমন ঘটিয়েছি বল দেখি? ভালো। বিয়ের প্রস্তাব নিয়ে কে যাচ্ছেন জানিস? বাংলাদেশের দুজন অতি বিখ্যাত ব্যক্তি। তাদের পরিচয় আগে দিলাম না, এই অংশটা সারপ্রাইজ হিসাবে থাকুক। শামা, তুই খুশি তো? বুঝতে পারছি না। যখন নিজেদের সুইমিং পুলে মনের সুখে সাঁতার কাটবি তখন বুঝবি। শামা, আমি এখন রাখি, কাল তোদের বাসায় এসে সব বলবো। চাচা চাচির সঙ্গেও কথা বলবো। আচ্ছা। আসল কথাটাই তো বলতে ভুলে গেছি রে, এতক্ষণ শুধু নকল কথা বললাম। আসল কথা হলো, আগামীকাল দুপুরে তুই আমাদের সঙ্গে চাইনিজ খাবি। ওই ভদ্রলোক থাকবেন? হ্যাঁ থাকবেন। যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে একটু বাজিয়ে নিবি না? সামান্য লাউ কেনার সময়ও তো মানুষ লাউয়ে চিমটি কেটে দেখে, টোকা দিয়ে দেখে। তুই টোকা দিবি না? আচ্ছা। এরকম শুকনো গলায় কথা বলছিস কেন? তোর উচিত আনন্দে লাফানো। আমি তোর জন্য কি করলাম এটা তুই এখন বুঝবি না, 10 বছর পর বুঝবি। মনে থাকে যেন, আগামীকাল দুপুর। তোর কোনো সাদা রঙের শাড়ি আছে? সাদা সিফন? না। আচ্ছা, সাদা শাড়ি আমি নিয়ে আসবো। মেয়েদের সবচেয়ে মানায় ধপধপে সাদা শাড়িতে। আমাদের দেশের মেয়েরা সাদা শাড়ি পরে না, কারণ সাদা বিধবাদের রং। তুই পরবি ধপধপে সাদা রং, গলায় থাকবে মুক্তার মালা, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক দিবি। সাদার ভেতর থেকে লাল রং লাফ দিয়ে বের হবে। তোর কি মুক্তার মালা আছে? না, অসুবিধা নেই, আমি জোগাড় করব। শামা টেলিফোন নামিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর আতাউরের নাম্বারে ডায়াল করলেন। একজন মহিলা ধরলেন, নরম গলায় বললেন, তুমি কে? শামা বলল, আমার নাম এশা, আমি আতাউর ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও অসুস্থ, ওকে তো দেওয়া যাবে না। কি হয়েছে?
ও অসুস্থ, এই বলেই মহিলা টেলিফোন রেখে দিলেন। শ্যামা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার কাছে মনে হচ্ছে বাড়িটা কাঁপছে, সে এক্ষুনি পড়ে যাবে। আশফাকুর রহমান নীল ব্লেজার পরেছেন। এই গরমে কেউ ব্লেজার পরে না, তিনি পরেছেন। তাকে দেখে মনে হচ্ছে ব্লেজার ছাড়া অন্য কিছু পরলে তাকে মানাতো না। শ্যামার কাছে মনে হলো বিয়েবাড়িতে ভদ্রলোককে একরকম দেখাচ্ছিল, আজ অন্যরকম দেখাচ্ছে। বিয়েবাড়িতে তার মধ্যে ছেলে মানুষই ভাব ছিল, আজ নেই। আশফাকুর রহমান তৃণার দিকে তাকিয়ে বললেন, তুমি না বললে তোমরা 6 জন বান্ধবী একসঙ্গে থাকবে? তৃণা বলল, 6 জন না, 7 জন। মীরার বিয়েতে আমাদের একজন যেতে পারেনি, সেও আজ থাকবে। তবে তারা সবাই আসবে 1 ঘন্টা পর। শুরুতে থাকবো আমরা 3 জন। ও আচ্ছা। আপনি শ্যামার কাছে ক্ষমা চাইবেন বলেছিলেন, চেয়েছিলেন? না, ওনার সঙ্গে পরে আর দেখা হয়নি। এই তো দেখা হলো, ক্ষমাটা চেয়ে নিন। ক্ষমা প্রার্থনার দৃশ্য দিয়ে আজকে টোকাটুকি খেলা শুরু হোক। টোকাটুকি খেলা মানে? টোকাটুকি খেলা আপনি বুঝবেন না, আমরা বান্ধবীরা অনেক সাংকেতিক ভাষা ব্যবহার করি। কই, ক্ষমা প্রার্থনা শুরু করুন। শ্যামাকে অবাক করে দিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। মঞ্চে বক্তৃতা দেওয়ার মতো ভঙ্গিতে কথা বলা শুরু করলেন। ক্ষমা প্রার্থনা নিয়ে তৃণা মজা করছিল। ভদ্রলোককে দেখে মনে হচ্ছে তিনি মজা করছেন না। বিয়েবাড়িতে ওই রাতের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। আপনাকে অপ্রস্তুত করার জন্য আপনার বান্ধবীরা যে এই কাণ্ডটা করবে তা আমার মাথাতেও আসেনি। আমি যে কী পরিমাণ লজ্জা পেয়েছি তা শুধু আমি জানি। শ্যামা বলল, লজ্জা পাবার মতো এমন কিছু আপনি করেননি। আপনি দাঁড়িয়ে থাকবেন না, বসুন। ভদ্রলোক বসলেন। তৃণা বলল, শ্যামা, এখন তোকে খুব জরুরি একটা কথা বলছি, মন দিয়ে শোন। আশফাকুল রহমান সাহেবের বাবা খুব অসুস্থ, বেশিরভাগ সময় তাকে অক্সিজেন দিয়ে রাখতে হয়। তিনি তার একমাত্র ছেলের একটা গতি হয়েছে এটা দেখে যেতে চান। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে ওনার জন্য চমৎকার একটা মেয়ে খুঁজে বের করা। তোর জানা এমন কেউ আছে? শ্যামা তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। ভদ্রলোক শ্যামার দিকে তাকিয়ে বললেন, আপনার বান্ধবীর কথায় সামান্য ভুল আছে, ভুলটা আমি ঠিক করে দিই। আমার বাবা প্রচণ্ড শারীরিক কষ্টে আছেন। এই অবস্থায় একজন মানুষ নিজের কষ্ট ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না। কাজেই তিনি তার পুত্রবধূর মুখ দেখে মরতে যাচ্ছেন, এটা খুবই ভুল কথা। তবে আমার আত্মীয় স্বজনরা এ ধরনের কথা বলছেন, এটা ঠিক। আমার ধারণা ঢাকা শহরের সব রূপবতী মেয়েদের প্রাথমিক ইন্টারভিউ ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। তৃণা বলল, একজন শুধু বাকি আছে, শ্যামা বাকি আছে। শ্যামার ইন্টারভিউ আপনি নিয়ে নিন। তবে আপনার ইন্টারভিউ আগে শ্যামা আপনার বুদ্ধি পরীক্ষা করবে। বুদ্ধি পরীক্ষায় আপনি যদি ফেল করেন তাহলে তার ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নেই। শ্যামা আপনার দিকে ফিরেও তাকাবে না। ভদ্রলোক আগ্রহের সঙ্গে বললেন, বুদ্ধি পরীক্ষাটা কীরকম? তৃণা বলল, মাকড়সা নিয়ে একটা ধাঁধা, বেশ কঠিন পরীক্ষা। প্রায় 90% লোক এই পরীক্ষায় ফেল করে, কাজেই সাবধান। শ্যামা বলল, তৃণা আপনার সঙ্গে ঠাট্টা করছে। ধাঁধা জিজ্ঞেস করে কি আর মানুষের বুদ্ধি পরীক্ষা করা যায়? ভদ্রলোক বললেন, তবু শুনি, আমার শুনতে ইচ্ছা করছে। তৃণা বলল, শ্যামা লজ্জা পাচ্ছে, সে বলবে না, তার হয়ে আমি প্রশ্নটা করছি। মনে রাখবেন, এর উত্তর না দিতে পারলে কিন্তু সঙ্গে সঙ্গে শ্যামা আপনাকে বাতিল করে দেবে। মুখে অবশ্যই কিছু বলবে না, কাজেই সাবধান। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে তৃণার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে
তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। উত্তেজনায় তার ফর্সা মুখে লালচে আভা দেখা যাচ্ছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। শ্যামার কাছে মনে হচ্ছে বিয়েবাড়িতে ভদ্রলোকের ভেতর যে ছেলে মানুষই দেখা গিয়েছিল, সেই ছেলে মানুষইটা আবার ফিরে এসেছে। তৃণা মাকড়সার ব্যাপারটা বলছে। ভদ্রলোক চোখের পাতা না ফেলে শুনছেন। মনে হচ্ছে সত্যি সত্যি তিনি ভয়ঙ্কর কোনো পরীক্ষা দিতে বসেছেন। শ্যামার হঠাৎ করেই মনে হলো এই ভদ্রলোকের সঙ্গে বিয়ে হলেও তার মেয়ের নাম রাখা যাবে আশা। আসফাকুর রহমানের শ্যামার শাহ, আশা। বারান্দার কাঠের চেয়ারের হাতলে একটা কাক বসে আছে। সুলতানার বুক ধক করে উঠল। এটা কি কোনো অলক্ষণ? কা কা করে কাক ডাকাটা অলক্ষণ, কিন্তু একটা কাক ঝিম ধরে অনেকক্ষণ ধরে চেয়ারে বসে থাকলে তার মানে কি হয়? কাক চুপ করে বসে থাকার পাখি না, সে খাবারের খোঁজে ছটপট করবে, ঘাড় মেকিয়ে গৃহস্থকে দেখবে। এই কাজটা সে করছে না, ঝিম ধরে বসে আছে। সুলতানা রান্নাঘরে ঢুকলেন। এশাকে কাক সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে। তিনি জানেন এশা লক্ষণ অলক্ষণ বিষয়ে কিছুই জানেন না। আধুনিককালের মেয়েদের লক্ষণ বিচারের সময় নেই, তবু মনের শান্তির জন্য জিজ্ঞেস করা। সুলতানা চিন্তিত ভঙ্গিতে বললেন, এশা, একটা কাক তোর বাবার চেয়ারের হাতলে অনেকক্ষণ ধরে বসে আছে। এশা পায়েস রাঁধছিল। পায়েস রান্নার প্রধান কৌশল ক্রমাগত হাঁড়ির দুধ নাড়াচাড়া করা। একটু থামলেই দুধ ধরে যাবে, পায়েসে দুধ পোড়া গন্ধ এসে যাবে। সে চামচ নাড়তে নাড়তেই বলল, কাক বসে আছে তো কি হয়েছে? কোনো অলক্ষণ না তো? এশা হেসে ফেলল। সুলতানা বললেন, কাকটাকে দেখে ভালো লাগছে না। কাক দেখে ভালো লাগার কোনো কারণ নেই মা, কাক তো ময়ূর না যে দেখে ভালো লাগবে। আজ সকাল থেকে তুমি লক্ষণ বিচার শুরু করেছ, দয়া করে মনটাকে শান্ত করো। পায়েসের মিষ্টি একটু চেখে দেখো। সুলতানা মিষ্টি চাখলেন। মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে কিছুই বললেন না। তিনি খুবই অস্থির বোধ করছেন। তার অস্থির বোধ করার সঙ্গত কারণ আছে। শ্যামার আজ রাতেই বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তৃণার উদ্যোগে আনা পাত্রের সঙ্গে বিয়ে সম্পর্কিত সব কথাবার্তা শেষ হয়েছে। পাত্রের নানিকে চিটাগং থেকে আনা হয়েছে। তিনি সন্ধ্যার পর লোকজন নিয়ে শ্যামাকে দেখতে আসবেন। তিনি যদি বলেন মেয়ে পছন্দ হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে বিয়ে পড়ানো হবে। আব্দুর রহমান সাহেবকে কাজী এনে রাখার কথা বলা হয়েছে। তার নিকট আত্মীয় স্বজনদেরকেও খবর দিয়ে রাখতে বলা হয়েছে। আব্দুর রহমান সাহেব বলেছেন, আমি সব খবর দিয়ে রাখলাম, কাজী নিয়ে আসলাম। আর ছেলের নানি বললেন মেয়ে পছন্দ হয়নি। তখন এতে পাত্রের মামা ব্যারিস্টার ইমরুল হক হাইকোর্টে প্র্যাকটিস করছেন। খুবই বিরক্ত গলায় বললেন, ছেলের নানি এ ধরনের কথা বলবেন না, আমরা সব ঠিকঠাক করেই ওনাকে আনছি। উনি আমাদের সবার মুরব্বী, এই জন্যই ওনাকে সামনে রাখা। আপনি কি আমাদের কথায় ভরসা পাচ্ছেন না? আব্দুর রহমান সাহেব বিব্রত গলায় বললেন, কেন ভরসা পাবো না? অবশ্যই ভরসা পাচ্ছি। ভরসা না পাবার তো কিছু নেই। সমস্যা থাকলে বলুন, কাজই আমরা নিয়ে আসব, আপনাদের কিছু করতে হবে না। না না, কোনো সমস্যা নেই। আমরা তাড়াহুড়া করছি কারণ ছেলের বাবা অসুস্থ, বারডেমে আছেন, যে কোনো মুহূর্তে এক্সপায়ার করতে পারেন। উনি যেন ছেলের বউ দেখে যেতে পারেন সেই ব্যবস্থা, বুঝতে পারছেন? জি পারছি। আপনাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে। আপনি কি চিন্তিত? জি না, চিন্তিত না। শুধু শুধু চিন্তিত হব কেন? আব্দুর রহমান সাহেব মুখে বললেন, শুধু শুধু চিন্তিত হব কেন? আসলে তিনি খুবই চিন্তিত বোধ করছেন। এত বড় ঘরে তার মতো সাধারণ মানুষের সম্পর্ক করাটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছেন না।
তার চেয়েও অনেক বেশি চিন্তিত সুলতানা। সুলতানার চিন্তার প্রধান কারণ, আজ সন্ধ্যার আগে যদি ছেলের বাবা মারা যায় তাহলে তো আজ আর বিয়ে হবে না, এবং অবশ্যই পাত্রপক্ষ পিছিয়ে পড়বে। তাদের মধ্যে কেউ না কেউ বলবে মেয়ে অলক্ষণা, বিয়ের কথা হলো অমনি ছেলের বাবা মারা গেল, শ্বশুর খাকি কন্যা। সুলতানা আজ সকাল থেকে যে লক্ষণ বিচার করছেন এই কারণেই করছেন। শুধু কাকের ব্যাপারটা ছাড়া লক্ষণ বিচারের ফলাফল শুভ। অনেক দিন বৃষ্টি হচ্ছে না, আজ সকাল থেকেই আকাশ মেঘে মেঘে কালো। আকাশের ভাব দেখে মনে হলো যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। বিয়ের দিন বৃষ্টি শুভ। বিয়ের দিন এশাকে দিয়ে পায়েস রান্না বসিয়েছেন। এর মধ্যেও সুলতানার একটা গোপন পরীক্ষা আছে। বিয়ের দিন কনের বাড়িতে রান্না করা হয় পায়েস। যদি ধরে যায় কিংবা পুড়ে যায় কিংবা পাতিল উল্টে পায়েস মাটিতে পড়ে তাহলে বিরাট অলক্ষণ। এশা রান্না করা পায়েস খুব ভালো হয়েছে, এটা একটা ভরসার কথা। সুলতানা এক বাটি পায়েস এনে শামার ঘরে ঢুকলেন। শামা খুব মনোযোগ দিয়ে পায়ের নখ কাটছিল। সে নেইল কাটার থেকে চোখ না তুলেই বলল, পায়েস খাবো না, দেখেই ঘেন্না লাগছে। পায়েস দেখে ঘেন্না লাগার কি আছে? ঈদের দিন ছাড়া অন্য যে কোনো দিন পায়েস দেখলে আমার ঘেন্না লাগে। একটু চেখে দেখ। চেখেও দেখব না, আজ আমার বিয়ের দিন, অন্তত আজকের দিনে আমাকে দিয়ে জোর করিয়ে কিছু করাবে না। তোর বান্ধবীরা তো এখনো কেউ এলো না। সবাই আসবে, এখন তো মাত্র সকাল 10টা বাজে। এত টেনশন করছো কেন মা? শান্ত হয়ে একটু আমার পাশে বসো। সুলতানা বসলেন। শামা নখ কাটা বন্ধ রেখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমাকে একটা পরামর্শ দাও তো। কি পরামর্শ? খাতাউর সাহেব বিষয়ক একটা পরামর্শ। সুলতানা ক্ষীণ স্বরে বললেন, ওর কথা আসছে কেন? শামা বলল, ওর কথা আসছে কারণ ওরা আমাকে 1001 টাকা এবং একটা আংটি দিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে আজই এই সব ওদের ফেরত দেওয়া উচিত। আমি বাড়িওয়ালা চাচাকে বলে রেখেছি, উনি তার গাড়িটা আমাকে 3 ঘন্টার জন্য দিয়েছেন। আমি মন্টুকে নিয়ে বের হব, 2-1টা টুকটাক শপিং করব। তারপর খাতাউর সাহেবের বোনের বাসায় গিয়ে তার বোনের হাতে জিনিসগুলি দিয়ে আসব। তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। খাতাউর সাহেবের সঙ্গে আমার দেখা হবে না, কারণ উনি খুবই অসুস্থ। ছাদের চিলেকোঠার ঘরে তাকে বেশ কিছুদিন হলো তালাবন্ধ করে রাখা হচ্ছে। তুই এত খবর কোথায় পেলি? মাঝে মাঝে আমি ওই বাসায় টেলিফোন করি। কেন? মানুষটার অসুখটা কমলো কি না এটা জানার জন্য টেলিফোন করি। এই মানুষটা তো আমার স্বামীও হতে পারতো না? এখন আমাকে অনুমতি দাও, আমি আংটিটা ফেরত দিয়ে আসি। সুলতানা চিন্তিত গলায় বললেন, তোকে যেতে হবে কেন? আংটি ফেরত দিতে হলে তোর বাবা গিয়ে ফেরত দিয়ে আসবে। শামা শান্ত গলায় বলল, আংটিটা তো তারা বাবাকে দেয়নি, আমাকে দিয়েছে, কাজেই আংটিটি আমাকেই ফেরত দিতে হবে। সুলতানা বললেন, তুই আমার পরামর্শ চেয়েছিলি, আমার পরামর্শ হলো তুই যাবি না। শামা বিছানা থেকে নামল, বুকসেলস থেকে একটা বই বের করল। বইয়ের মাঝখানে রাখা একটা চিঠি বের করে মার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি চিঠিটা পড়ো, তারপর আমাকে বলো আমার যাওয়া উচিত হবে কি হবে না। কার চিঠি? খাতাউর সাহেবের চিঠি। সে আবার কবে চিঠি লিখল? তিনি অসুস্থ হওয়ার আগে চিঠিটা লিখেছেন। সুলতানা নিচু গলায় বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, সে চিঠি লিখবে কেন? তুই কি এই চিঠির জবাব দিয়েছিস নাকি? শামা বলল, এত কথা বলছো কেন মা? চিঠিটা তুমি আগে পড়ো তো। সুলতানা চিঠি পড়ছেন। চিঠি পড়তে গিয়ে
তার হাত কাঁপছে। শ্যামা, তোমার কাছে এই চিঠি লিখতে খুব অস্বস্তি লাগছে, খানিকটা লজ্জাও লাগছে। একবার ভাবলাম এই চিঠি লেখা তো তেমন জরুরি না, না লিখলেও চলে। কিন্তু পরে মনে হলো চিঠিটা না লিখলে নিজের কাছে ছোট হয়ে থাকব। অন্তত এইটুকু আমার ব্যাখ্যা করা উচিত কেন আমি অসুখের ব্যাপারটা পুরোপুরি গোপন করলাম। আমার ব্যাখ্যাটা যে তোমার কাছে গ্রহণযোগ্য হবে তা আমার মনে হচ্ছে না। আমার নিজের কাছেই ব্যাখ্যা গ্রহণযোগ্য না, তাহলে ব্যাখ্যাটা দিচ্ছি কেন? মানুষের স্বভাব হচ্ছে খুব বড় ধরনের ভুল করলেও কেন ভুল করলো তার একটা ব্যাখ্যা সে দাঁড় করায়, যতটা না অন্যের জন্য তার চেয়ে বেশি নিজের জন্য। মূল কথা না বলে অন্য গীত গাইছি। তোমার নিশ্চয়ই খুব বিরক্ত লাগছে, একটু ধৈর্য ধরো, এক্ষুনি আমার সব কথা বলা হয়ে যাবে। আমার ছোটবেলার একটা গল্প বলবো, গল্পটা শেষ হওয়া মানে আমার সব কথা শেষ হওয়া। আমার তখন 7 বছর বয়স, ক্লাস 2-এ পড়ি। জন্ম থেকেই অসুখ বিসুখ আমার লেগেই আছে। 2 দিন পর পর জ্বরে পড়ি, ঠান্ডা লাগলেই সর্দি কাশি। বাবা আমার অসুখ নিয়ে খুবই বিরক্ত। একদিন মাকে ডেকে বললেন, শুধুমাত্র তোমার পুত্রের চিকিৎসার জন্য বাড়িতে একজন ডাক্তারকে জায়গির রাখা দরকার। ডাক্তার ঘরেই থাকবে, খাবে আর 12 মাস আমার ছেলের চিকিৎসা করবে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি ওর চিকিৎসা আমি করব। প্রতিদিন আমার সঙ্গে সে 1 মাইল হাঁটবে। ফজরের নামাজের পর একে তুমি কানে ধরে বিছানা থেকে তুলবে। আমি রোজ একে নিয়ে শান্দিকোনা পুলের কাছের বটগাছ পর্যন্ত যাব, আবার ফিরে আসব। এই চিকিৎসার নাম হাঁটা চিকিৎসা। এই চিকিৎসা 1 মাস করলে তোমার ছেলের আর কোনো চিকিৎসা লাগবে না। ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন টাইফুন কোনো অবস্থাতেই এই হাঁটা চিকিৎসা বন্ধ হবে না। বাবা কথা যা বলেন কাজেও তাই করেন। জমিদারি ভাবভঙ্গি আমাদের পরিবারের কারোর মধ্যেই ছিল না, শুধু বাবার মধ্যেই ছিল। আরম্ভ হলো আমার হাঁটাহাঁটি। শুরুতে ব্যাপারটা যত ভয়ঙ্কর বলে আমার মনে হয়েছিল, দেখা গেল ব্যাপার তেমন ভয়ঙ্কর না। বাবার মতো গম্ভীর ভারিক্কি ধরনের মানুষও সারা পথই আমার সঙ্গে গল্প করেন। যে বাবার ভয়ে বাড়ির সবাই তথস্থ হয়ে থাকে, দেখা গেল সকালবেলায় বাবা সেই বাবা না। সকালবেলায় বাবা খুবই মজার একজন মানুষ। এক এক দিন তিনি এক এক রকমের মজা করতে করতে হাঁটেন। আমি মহা উৎসাহে তার আঙুল ধরে থাকি, আমার বড়ই ভালো লাগে। একদিন ভোরে আকাশ খুব মেঘলা করেছে, বৃষ্টি নামি নামি করছে। বাবা আমাকে নিয়ে বের হবেন। মা বললেন, দিন খারাপ, ঝড় বৃষ্টি হবে, আজ বের না হলে হয় না। বাবা ধমক দিয়ে বললেন, কি বলেছিলাম, ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন কোনো অবস্থাতেই হাঁটা বন্ধ হবে না। মা বললেন, ছাতা নিয়ে যান। বাবা বললেন, ছাতা কিসের, বৃষ্টি হলে ভিজতে ভিজতে যাবে, এতে শরীর পোক্ত হবে, সামান্য ঠান্ডা বাতাস লাগলেই সর্দি জ্বর এইসব হবে না। আমি বাবার হাত ধরে রওনা হলাম। শান্দিকোনা পুলের বটগাছের কাছে যাওয়ার আগেই তুমুল বর্ষণ শুরু হলো। বাবা বললেন, বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে রে বেটা? আমি বললাম, ভালো। বাবা হাসতে হাসতে বললেন, এক কাজ কর, শার্ট প্যান্ট খুলে নাঙ্গু বাবা হয়ে যা, আশেপাশে দেখার কেউ নেই। সারা শরীরে বৃষ্টির পানি লাগলে জীবনে কোনোদিন ঘামাচি হবে না। আমি বললাম, লজ্জা লাগে। বাবা বললেন, দূর বেটা, কে দেখবে, দেখবে শুধু আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে কিসের লজ্জা। আমি শার্ট খুলে ফেলেছি, প্যান্ট খুলতে যাব, হঠাৎ দেখি বাবা কেমন যেন করছেন। যে হাতে তিনি আমাকে ধরেছিলেন সেই হাত কাঁপছে। তিনি বিড়বিড় করে বললেন, বাবারে, মহা বিপদ, আজ আমার মহা বিপদ।
আমি দেখলাম বটগাছের পেছন থেকে 4-5 জন মানুষ বের হয়ে এলো। খুবই সাধারণ গ্রামের চাষাভুষা মানুষ। তারা আমাদের দিকে দৌড়ে আসতে শুরু করলো। পরের ঘটনাগুলি ঘটল অতি দ্রুত। আমি দেখলাম এরা বাবাকে কাদার ভেতর ফেলে দিয়েছে। একজন গরু জবাই করার মস্ত বড় ছুরি বের করেছে। বাবা গোঙাতে গোঙাতে বলছেন, তোমরা আমার একটা কথা রাখো, এই দৃশ্য যেন আমার ছেলেটা না দেখে, তাকে সরিয়ে নিয়ে যাও। আমাকে দয়া করার দরকার নেই, আমার ছেলেটাকে দয়া করো। এই দয়া তারা করল না। বাবার কাছ থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম। লোকগুলো অতি দ্রুত এসেছিল, সেরকম দ্রুতই চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম আমার জবাই করা বাবার পাশে। কি বৃষ্টি! বাবার ওপর বৃষ্টির পানি পড়ছে, আর সেই পানি দেখতে দেখতে টকটকে লাল হয়ে যাচ্ছে। আমি এক মুহূর্তের জন্য বাবার ওপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারলাম না। আমি তাকিয়েই রইলাম। সেই থেকে আমার অসুখের শুরু। 2-3 বছর পর পর বর্ষার সময় অসুখটা হয়। যখন খুব বৃষ্টি হতে থাকে তখন বৃষ্টির দিকে তাকালে হঠাৎ মাথার ভেতরটা ফাঁকা হয়ে যায়। হঠাৎ মনে হয় আমি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছি। আমার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর বৃষ্টির ফোঁটাগুলি অদ্ভুত উপায়ে লাল টকটকে হয়ে যাচ্ছে। আমাকে সুস্থ করার অনেক চেষ্টা করা হয়েছে। বড় বড় ডাক্তাররা আমাকে দেখেছেন। আমাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একজন বড় সাইকিয়াট্রিস্ট আমাকে দেখেছেন। কোনো লাভ হয়নি। সেই সাইকিয়াট্রিস্ট আমাকে বলেছিলেন আমি যেন কখনো বৃষ্টি না দেখি। আকাশে মেঘ করলেই আমি যেন ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে বসে থাকি। সেই চেষ্টাই এখন করি। এই হলো আমার গল্প। খুবই ভয়ঙ্কর গল্প। আমি চেষ্টা করেছি সহজভাবে বলতে। তা কি আর সম্ভব? এমন ভয়ঙ্কর গল্প কি আর সহজ করা সম্ভব? শ্যামা, এখন বলি আমি আমার অসুখের কথাটা কেন গোপন করলাম। কেন জানি এক সময় আমার মনে হলো প্রবল বৃষ্টির সময় কেউ যদি গভীর মমতায় আমার হাত ধরে থাকে এবং আমার কানে কানে বলে, কোনো ভয় নেই, আমি তোমার পাশে আছি, আমি তোমার হাত ধরে আছি, আমি এক মুহূর্তের জন্য হাত ছাড়ব না, তাহলে হয়তো আমার অসুখটা হবে না। এক সময় বৃষ্টিটা আমার কাছে সহনীয় হয়ে উঠবে। কে জানে, একদিন হয়তো সেই মেয়েকে সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজতেও পারি। আমার এ ধরনের চিন্তার পিছনে কোনো যুক্তি ছিল না, ছিল বিশ্বাস। ডুবন্ত মানুষ খড়কুটো চেপে ধরে, আমিও তাই করতে চেয়েছি। আমি খুবই ভুল করেছি। আমি তো আর তোমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ না, ভুল তো আমি করবই। শেষবার এশার সঙ্গে যখন কথা হয়েছে সে আমাকে বলেছে অন্য এক জায়গায় তোমার বিয়ের কথা হচ্ছে। তোমার খুব ভালো বিয়ে হোক, এটা আমি মনে প্রাণেই কামনা করছি। তোমার সঙ্গে আমার অতি সামান্য পরিচয় যেন কোনো অবস্থাতেই তোমার মনে কোনো ছাপ না ফেলে, এই প্রার্থনা করি। আরেকটা কথা, মাঝে মধ্যে এশা টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছে। এই নিয়ে তুমি তার উপর রাগ করো না। এই চিঠিটা এশাকে দেখিও। শেষবার টেলিফোনে আমার সঙ্গে তার কথা বলার ভঙ্গি থেকেই বুঝেছি সে আমার গোপন করার ব্যাপারটায় খুব কষ্ট পেয়েছে। এই চিঠিটা পড়লে তার কষ্ট সামান্য কমতেও পারে। ইতি আতাউর। সুলতানা চিঠি ভাঁজ করে টেবিলে রাখলেন। শ্যামা বলল, মা, তুমি কিছু বলবে? সুলতানা চুপ করে রইলেন। শ্যামা শান্ত গলায় বলল, মা, তুমি বলো, আমি কি ওনার সঙ্গে দেখা করে বলবো চিঠিটা পড়ে আমার খুব মন খারাপ হয়েছে? আপনার ওপর আমি খুব রাগ করেছিলাম ঠিকই, এখন আর কোনো রাগ নেই। বলো মা, এটাও কি আমি বলবো না? সুলতানা জবাব দিলেন না, চুপ করে রইলেন। শ্যামা মোত্তালিব সাহেবের গাড়ি নিয়ে বের হয়েছে।
মোত্তালিব সাহেব নিজেও গাড়িতে আছেন। তিনি শামাকে নিয়ে পেছনের সিটে বসেছেন। ঝুম বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি যে গাড়িতে বসে বাইরের কিছুই দেখা যাচ্ছে না। মোত্তালিব সাহেব বললেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাচ্ছি? শামা বলল, জানি না চাচা। মোত্তালিব সাহেব বিরক্ত গলায় বললেন, তুই কোথায় যাবি তা না জেনেই বের হয়েছিস? শামা বলল, আমরা কি করব না করব তা কি আমরা সবসময় জানি? মোত্তালিব সাহেব জবাব দিলেন না। তিনি হঠাৎ লক্ষ্য করলেন শামা কাঁদছে। টপ টপ করে শামার চোখ দিয়ে পানি পড়ছে। শামা বলল, চাচা আমি গাড়ির কাঁচটা নামিয়ে দিই? মোত্তালিব সাহেব বললেন, ভিজে যাবি তো? চাচা আজ আমার ভিজতে ইচ্ছা করছে। মোত্তালিব সাহেব নরম গলায় বললেন, তোর যা করতে ইচ্ছা করে তুই কর, আমি আছি তোর সঙ্গে। মারে তুই কাঁদছিস কেন? শামা জবাব দিল না। সে জানালার কাঁচ নামিয়ে মুগ্ধ হয়ে বৃষ্টি দেখছে। সে কি করবে? সে কি গাড়িতে করে খানিকক্ষণ ঘুরে বাসায় ফিরে যাবে? যে মানুষটা মাকড়সার ধাঁধার সঠিক জবাব দিয়েছিল তার সঙ্গে জীবন শুরু করবে? নাকি আতাউর নামের মানুষটার কাছে উপস্থিত হয়ে বলবে, হ্যালো মিস্টার, আসুন তো আমার সঙ্গে বৃষ্টি দেখবেন, আজ আমরা বৃষ্টি বিলাস করব, কোনো ভয় নেই, আমি সারাক্ষণ আপনার হাত ধরে রাখব, এক মুহূর্তের জন্য হাত ছাড়ব না। কি করবে শামা? শামা কাঁদছে, শাড়ির আঁচলে সে চোখ মুছছে। কোনো বড় সিদ্ধান্ত সে নিয়েছে। মস্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগে মেয়েদের চোখে সব সময় পানি আসে। শেষ হলো হুমায়ুন আহমেদের রচনা বৃষ্টি বিলাস। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ।